হ্যাঁ বন্ধুরা, তোমাদের স্টাডি জোনে স্বাগত। আমরা আজকে পড়ব পলিটিক্যাল সায়েন্সের হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড। এটা তোমাদের ডাব্লিউবিসিএসও লাগবে এবং ইউপিএসসি যারা দিচ্ছ ওয়েস্ট বেঙ্গল থেকে সবারই লাগবে এটা। তো আমি আজকে খুব শর্টে পড়াবো, মানে অ্যাকচুয়ালি আজকে একটা পেজ করছি, এটা তোমরা পড়ো, তারপরে নেক্সট ডে আবার তোমাদেরকে নেক্সট পেজ পড়াবো। ছোটো ছোটো করে পড়াচ্ছি যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। হ্যাঁ, দ্যাট স্টার্ট। দেখো, 1600 খ্রিস্টাব্দে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যাজ এ ট্রেডার, মানে ওরা বিজনেসম্যান হিসাবে ওরা কিন্তু ভারতে এসেছিলো। ঠিক আছে, কার কাছ থেকে? এক্সক্লুসিভ রাইট অফ ট্রেডিং ইন ইন্ডিয়া, এবং এক্সক্লুসিভ রাইট নিয়েছিল, মানে ব্যবসা করার জন্য ইন্ডিয়াতে একটা রাইট বা একটা চার্টার গ্রান্টেড নিয়েছিল, একটা চার্টার নিয়েছিল। কার কাছ থেকে নিয়েছিল? কুইন এলিজাবেথ। প্রথম কুইন এলিজাবেথের কাছ থেকে কিন্তু নিয়েছিল। উনি হচ্ছে চার্টার নিয়েছিল যাতে ইন্ডিয়াতে বিজনেস করতে পারে, এটা মাথায় রাখবে। আর আমি ঠিক যা যা পড়াচ্ছি ঠিক সেটুকুই পড়ো। এর থেকে বেশি পড়ার দরকার নেই, কারণ এর থেকে বেশি কোশ্চেন মানে ভাস্ট পড়ে যেমন কিছু কিছু আছে সেইগুলো পড়ে লাভ হবে না, কারণ এর থেকে কোনো কোশ্চেন দেবে না। তো যেইভাবে পড়াচ্ছি তোমরা পড়ো, আন্ডারলাইনও করে নিতে পারো বইতে, তো হাইলাইটার দিয়ে এইভাবে পড়বে, ঠিক আছে? আচ্ছা, তারপরে নেক্সট হচ্ছে 1765। 1765 কী করলো তারা? কোম্পানি উই স্টিল নাও হ্যাড পিওরলি ট্রেডিং ফাংশন অবটেন দ্য দিওয়ানি। সরি, তারা কী করলো? 1765 দিওয়ানি লাভ করলো। কার কাছ থেকে? কোথায় কোথায় করলো সেটা হচ্ছে বেঙ্গল, বিহার এবং উড়িষ্যায়। তো দিওয়ানি লাভ 1765 করলো। কোন কোন জায়গায় করলো সেটা হচ্ছে বেঙ্গল, বিহার, উড়িষ্যা, এই 3 জায়গায় কিন্তু দিওয়ানি লাভটা করলো। ভালো করে মাথায় রাখবে এটা। হ্যাঁ, আচ্ছা, দিওয়ানির মানেটা হলো রাইট ওভার রেভিনিউ অ্যান্ড সিভিল জাস্টিস। তাহলে দিওয়ানি কথার মানেটা হলো যে তোমাদের রেভিনিউর ওপরে তোমাদের একটা অধিকার চলে আসলো, মানে ওখানকার যে ট্যাক্স পাওয়া তোমরা, মানে অ্যাকচুয়ালি ইংরেজ সরকার যে ট্যাক্সটা পাবে ওখানকার যারা চাষি আছে বা যারা নর্মাল ছোটোখাটো ব্যবসাদার জমিদার আছে বা বড় জমিদারও আছে, তাদের কাছ থেকে যে রেভিনিউটা পাবে, তো সেটার ওপরে পুরোপুরি ওদের একটা অধিকার চলে আসলো। এবং দেন সিভিল জাস্টিস, এবং সেখানে তারা যে সিভিল, মানে যে আমরা এখানে প্রশাসনের যে একটা দায়িত্ব থাকে যে এখানে এইভাবে রুল চলবে, হ্যাঁ, তো সেটাও চলে আসে। সেগুলো হচ্ছে দিওয়ানির ফুল একটা একটা মানে হলো রাইট ওভার রেভিনিউ অ্যান্ড সিভিল জাস্টিস, মানে সেই এলাকার, মানে বেঙ্গল, উড়িষ্যা এবং বিহারের সম্পূর্ণ ট্যাক্স সিস্টেম, ট্যাক্স তারা গ্রহণ করবে এবং ওখানকার প্রশাসনিক ব্যবস্থাও তারা দেখবে। এটাই হচ্ছে দিওয়ানি। আচ্ছা, ইনি তোমরা আদৌ ভালো রকমই জানো ইনি কার কাছ থেকে নিল। শাহ আলমের কাছ থেকে নিয়েছিল, এটা মাথায় রাখবে। শাহ আলমের কাছ থেকে কিন্তু এই দিওয়ানি লাভটা নিয়েছিল। আচ্ছা, তো তার নেক্সট দেখো, এখান থেকে 1858 ইন দ্য ওয়েক আপ দ্য সেপই মিউটিনি, এবং দ্য ব্রিটিশ ক্রাউন অ্যাজিউম ডাইরেক্ট রেসপন্সিবিলিটি ফর দ্য গভর্নেন্স অফ ইন্ডিয়া। তো কি এখানে বলতে যাচ্ছে যে 1858 যে একটা সিপাহী বিদ্রোহ হয়েছিল আমাদের, হ্যাঁ, তো হয়েছিল, মানে এই যে টেরিটোরিয়াল পাওয়ার ওরা নিয়েছিল এবং এক এক করে কী করতো, বিভিন্ন রাজ্যের অধিকার করতো তারা এবং নিজের ক্ষমতায় আনার চেষ্টা করতো। ঠিক আছে, যে নিজেই যেভাবে বলবে সেভাবে সেখানকার রাজারা চলবে। ঠিক আছে, তো সেই জন্য কী হলো, সিপাহী একটা বিদ্রোহ শুরু হলো 1858। এবং তখন কী করলো, ব্রিটিশ ক্রাউন বুঝতে পারলো যে যেখানে কোনো একটা প্রবলেম হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির দ্বারা, তো সে কী করলো, ডাইরেক্ট রেসপন্সিবিলিটি নিল ফর দ্য গভর্নেন্স অফ ইন্ডিয়া, এবং ইন্ডিয়ার যে শাসন করার অধিকারটা সে ডাইরেক্ট নিজের দায়িত্বে নিয়ে নিল। ঠিক আছে, আচ্ছা,
দ্য রুল কন্টিনিউ আনটিল ইন্ডিয়া ওয়াজ গ্র্যান্টেড ইন্ডিপেন্ডেন্স অফ অগস্ট 1947। তো কী করলো, সেই যে 1858-তে যে যে শাসন করার একটা দায়িত্ব নিজের ওপরে নিয়েছিল ব্রিটিশ ক্রাউন, সেটা কতদিন অবধি ছিল, আমাদের ভারত যতদিন স্বাধীন হয়েছিল যেদিন, তো সেই দিন পর্যন্ত, মানে 15 আগস্ট 1947 পর্যন্ত কিন্তু চলতে থাকলো আমাদের এই যে ব্রিটিশদের যে শাসন ব্যবস্থাটা। তারপরে তারা ছেড়ে চলে যায়, এক এক করে আমাদের ভারত ছেড়ে চলে যায়, এবং তাদের ইংল্যান্ডে আবার মানে চলে যায়, সেখানে ইংল্যান্ডে। তো এই ব্রিটেনে চলে যায়, বলতে পারো ইংল্যান্ড বলতে পারো, একই ব্যাপার না, মানে ইংল্যান্ড ব্রিটেন এর একটা ভাগ আছে, তো বলতে পারো এটা। সেটা নিয়ে পরে ডিটেলস আলোচনা করব। আচ্ছা, ইন্ডিপেন্ডেন্স কাম দ্য নিড অফ এ কনস্টিটিউশন, এবং স্বাধীনতা সেটা হচ্ছে তার জন্য দরকার একটা সংবিধান। এটা সাজেস্ট করলো কে? এম.এন. রয়। কবে সাজেস্ট করলো? 1934। ইনি কিন্তু প্রথম বলেছিল, প্রথম বলতে ইনি সাজেস্ট করেছিল অ্যাকচুয়ালি, যে আমাদের স্বাধীনতা পেতে গেলে আমাদের একটা কনস্টিটিউশন দরকার, একটা সংবিধান দরকার, যেটাকে মেনে বা যার রুল মেনে আমরা আগে পৌঁছতে পারবো, ঠিক আছে। এবং সেটাকে বেসিস করে কী করলো, যে কনস্টিটিউশন অ্যাসেম্বলি ওয়াজ ফর্ম ফর দিস পারপাস 1947 অ্যান্ড অন জানুয়ারি 26, 1950-তে। তো কী হলো, সেই কনস্টিটিউশন অ্যাসেম্বলিটা যত মতো 1946 ডিসেম্বরে কিন্তু এস্টাবলিশ করেছিল, এবং অ্যাসেম্বলিতে শুরু হয়ে গেল যে কীভাবে আমাদের কনস্টিটিউশন তৈরি হবে। এবং সেটা আমাদের পুরোপুরিভাবে আমরা অ্যাকচুয়ালি আমরা তো জানি যে 1949 26 নভেম্বরে কিন্তু আমরা অ্যাডপ্ট করি, কিন্তু রাজকীয়ভাবে সম্মান দিই আমরা, সেটা হচ্ছে জানুয়ারি 26, 1950-তে। দ্য কনস্টিটিউশন কাম ইনটু বিং, ঠিক আছে। এইগুলো আর পড়ার দরকার নেই তোমাদের, ঠিক যেইগুলো পড়েছি সেইগুলো পুরো পয়েন্ট করতে পারো, যে কবে ব্রিটিশ ইন্ডিয়া ভারতে আসলো, ঠিক আছে। এক সেকেন্ড তোমরা ওয়েট করো, হোল্ড করো। তো ঠিক আছে, তোমাদের দেখো এইটুখানি জায়গার মধ্যে তোমরা কি পড়বে, ঠিক আছে। দেখো একটুখানি জায়গার মধ্যে এই যে এতটা জায়গা আছে, প্রথমে ইন্ট্রোডাকশন পার্ট, এতে তোমরা কি পড়বে, কি নোট করবে, সেটা হলো তুমি কবে এসেছিল। 1 নম্বর হচ্ছে কবে আসে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ঠিক আছে। EIC লিখলাম শর্টের জন্য, কবে আসে। তো কবে আসে সেটা দেখে নিলে 1600 খ্রিস্টাব্দে। সেকেন্ড দেখবে যে কার কাছ থেকে হচ্ছে যে চার্টার নিল, কার কাছ থেকে, সেটা পয়েন্ট করলে। দেন তোমরা থার্ডে করবে যে দিওয়ানি লাভটা নিয়ে করবে, দিওয়ানি লাভ, ঠিক আছে। দিওয়ানি লাভ কবে করলো তোমার যে 1765, কার কাছ থেকে করলো? দ্বিতীয় শাহ আলম করলো, দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে করলো, ঠিক আছে। আর দিওয়ানিটার মানেটা কি, এটা মাথায় রাখবে, এটা কিন্তু পরীক্ষায় আসবে। তো 3টে হয়ে গেল। দেন তোমরা কি করবে, কোথায় হলো, 4 নম্বর দেখলে যে দিওয়ানিটা কোথায় মানে কোন প্লেসে এরা রাইটটা পেলো, কোন জায়গায় রাইটটা পেলো, এটা দেখলে। কোথায় রাইটটা পেলো দেখলে, বেঙ্গল, বিহার এবং উড়িষ্যা 3 জায়গায় পেয়েছিল, ঠিক আছে। এটা দেখে নিলে। আর এরপরে দেখলে যে 1857-তে যে বিদ্রোহটা হয়েছিল, ঠিক আছে, সিপাহি বিদ্রোহ। তো তারপরে 1858-তে কী করলো, ব্রিটিশ যে ক্রাউন, সে কী করলো, ডাইরেক্ট রেসপন্সিবিলিটি নিল তার হাতে। কবে ডাইরেক্ট নিল সেটা দেখলে, ঠিক আছে। 4 নম্বর হয়ে গেল। আচ্ছা,
5 নম্বরে দেখবে যে এম এন রয় কবে বলে যে আমাদের একটা কনস্টিটিউশন দরকার, সংবিধান দরকার স্বাধীনতার জন্য। সংবিধান দরকার স্বাধীনতার জন্য, ঠিক আছে? এটা তোমরা স্বাধীনতার জন্য এটাও তোমরা দেখলে, ঠিক আছে? এইটুখানি দেখবে এবং দেখবে যে কবে শুরু হলো, দেন দেখবে এখানে কবে শুরু হলো। আচ্ছা, 6 নম্বর পয়েন্ট হবে কবে কনস্টিটিউশন অ্যাসেম্বলি, সিএ লিখলাম, শর্টে লিখলাম, কবে থেকে শুরু হলো জাস্ট এই কটা পয়েন্ট লাগবে, 6টা পয়েন্ট জাস্ট লিখে নেবে শর্ট করে নিলে কি হবে, এই যে এতটা ইন্ট্রোডাকশন পয়েন্টটা তোমরা কিন্তু হয়ে গেল পড়া তোমাদের শর্টে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডের। আর বেশি কিছু দরকার নেই, জাস্ট এইটুখানি পড়লেই কিন্তু তোমাদের হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, এবার হচ্ছে আমরা পড়বো কি, এক সেকেন্ড, এটা নেই বইটা ভালো করে, হ্যাঁ এবার করবো কি, তো কোম্পানি রুলটা পড়বো, মানে 1773-তে যে একটা রেগুলেটিং অ্যাক্ট আনে, এটা হচ্ছে ব্রিটিশ সরকার এনেছিল, এটা হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ওপর এনেছিল, যে রেগুলেট করার জন্য যে কীভাবে কাজ করছে বা সেটা দেখাশোনার জন্য বা কেমন কাজ করা উচিত বা দরকার, তো সেটার জন্য ওরা এইটা আনলো, রেগুলেটিং অ্যাক্ট আনলো 1773-তে আনলো, ঠিক আছে? তোমাদের এইটা একটাই আজকে পড়াবো, এই একটা পড়েই আজকে শেষ করবো, হ্যাঁ? তো নেক্সট কালকে আবার নতুন পড়বো। তো ফার্স্ট স্টেপ কী করলো ব্রিটিশ গভর্নমেন্ট, প্রথম স্টেপটা কী করলো, যে কন্ট্রোল করলো এবং রেগুলেট করলো, এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে অ্যাফেয়ার্সগুলো ছিল, মানে বিজনেসের কিছু যে অ্যাফেয়ার্স, মানে ওদের কীভাবে চলছিল না চলছিল, এটা কিন্তু কন্ট্রোল করলো এবং রেগুলেটেড করলো ওরা নিজেদের মধ্যে, মানে ব্রিটিশ গভর্নমেন্ট নিজেরা কন্ট্রোল এবং রেগুলেট করলো কীভাবে চলবে, কীভাবে কাজ করবে, শাসন করবে বা বিজনেস করবে, ঠিক আছে? এইটা কিন্তু ওরা চলে আসলো আস্তে আস্তে, যেহেতু 1765 যেহেতু ওরা ওভার দিওয়ানি রাইট পেয়ে গেছিলো, তো কী করতে হবে, যে সেই জন্য রেগুলেটর করছে, তোমরা এখানে রাইট পেয়েছো, তো কীভাবে শাসন করবে, কীভাবে কন্ট্রোল করবে, এইটাই। আচ্ছা, সেকেন্ড কী হলো, ইট রিকগনাইজ করলো যে ফর দ্য ফার্স্ট টাইম পলিটিক্যাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ফাংশন অফ দ্য কোম্পানি, এরা কী হলো স্বীকৃতি দিল ফার্স্ট, ঠিক আছে? এরা কী হলো, আমি লিখে রেখেছি পাশে, দেখো, তো এরা অ্যাডমিনিস্ট্রেটিভ যে ফাংশানটা এবং পলিটিক্যাল ফাংশানটাকে কোম্পানি এটা স্বীকৃতি দিল, যে তোমরা এইবার পলিটিক্যাল এবং অ্যাডমিনিস্ট্রেটিভ ফাংশানটা তোমরা মানে পলিটিক্যাল ফাংশানটা স্বীকৃতি দিল, তোমরা এবার করতে পারবে, মানে এইভাবে তোমরা পলিটিক্যালিভাবে তোমরা এবার নিজেদের স্থাপত্য তৈরি করো, নিজেদের অধিকার তোমরা গঠন করতে শুরু করো, এস্টাবলিশ করতে শুরু করো ভারতবর্ষে, ঠিক আছে? এটাই বলতে চাইছি এখানে, ইট লেড দ্য ফাউন্ডেশন এ সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন ইন ইন্ডিয়া, এবং ফাউন্ডেশন ও সেন্ট্রাল, মানে অ্যাকচুয়ালি যে মধ্য, মানে ভারতের সেন্ট্রালে একটা অ্যাডমিনিস্ট্রেশন তৈরি করা একটা চিন্তাভাবনা তারা কিন্তু মাথায় নিল, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখবো যে কী পড়বো, এটা রেগুলেটিং অ্যাক্টের যে দুটো এসেছে, ফার্স্ট এসেছে এবং সেকেন্ড, এ অ্যান্ড বি, ঠিক আছে? এ অ্যান্ড বি দুটো আছে। কী পড়বো আমরা এখানে, যে এখানে কবে ব্রিটিশ গভর্নমেন্ট কী করলো, রেগুলেটিং আনলো ইস্ট ইন্ডিয়া কোম্পানির উপরে এবং কন্ট্রোল করলো কবে, 1773, এটা আমরা জানি। তো কী করলো এবং কবে স্বীকৃত দিল, দুই হচ্ছে, এটার মধ্যে পড়ে নেবে এক, এটা এ আর এটা বি, এটা পড়বে যে রিকগনাইজগুলো ফার্স্ট টাইম যে পলিটিক্যাল আর হচ্ছে অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ফাংশন, ঠিক আছে? অ্যাডমিনিস্ট্রেশন যে ফাংশনটা কবে কোম্পানিকে অধিকার দিল, ঠিক আছে? 1773 হয়ে গেল। সি বলছে
লিড করলো যে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন ইন্ডিয়া, এবং ইন্ডিয়ার যে প্রশাসনিক ব্যবস্থাটাকে সেটা কীভাবে লিড করছে, ঠিক আছে, এটা নিয়ে পড়তে উঠেছে 3 নম্বর। এটাও ABC, এটা হচ্ছে সি, ABC, ঠিক আছে। এই 3টে পয়েন্ট মাথায় রাখবে সবসময়, ঠিক আছে। আচ্ছা, এবার বলবো ফিচার। ফিচারটা কী পড়বে, ফিচারে কী কী আছে সেটা জেনে নাও তোমরা। 5খানা ফিচার আছে, 1, 2, 3, 4, 5টা ফিচার আছে। 5টা ফিচার শর্ট করে লিখবে, ঠিক আছে, একদম শর্ট। সেটা লিখবে যে প্রথমে যে গভর্নর অফ বেঙ্গল ছিল, যে ডেজিগনেট ছিল, যে মানে পদ ছিল গভর্নর অফ বেঙ্গল বলতো, এর আগে 1773 আগে অবধি যে পদটা ছিল, মেন ভূমিকায় যিনি ছিলেন তার পদটা ছিল গভর্নর অফ বেঙ্গল। তিনি এখন কি হয়ে গেল, গভর্নর জেনারেল অফ বেঙ্গল হয়ে গেল। এই পদটা হয়ে গেল গভর্নর জেনারেল অফ বেঙ্গল। এই পদটাকে কিন্তু তার এস্টাবলিশ করলো এবং ক্রিয়েট করলো এক্সিকিউটিভ কাউন্সিল। একটা এক্সিকিউটিভ কাউন্সিল তার আন্ডারে গঠন করলো। তাতে কে থাকলো, 4জন মেম্বার থাকলো, এবং 4জন মেম্বার থাকলো তাকে অ্যাসিস্ট করার জন্য। এক্সিকিউটিভ কাউন্সিল করে দিল, ঠিক আছে। গভর্নর জেনারেল ওয়াজ লর্ড হেস্টি, এবং প্রথম গভর্নর জেনারেল কে ছিল, লর্ড ওয়ারেন হেস্টি। তোমরা এখানে কী পড়বে, শর্টে কী পড়বে, ফিচার একটা পয়েন্ট করে নিলে, ফিচার করে কী করলে 1 নম্বর দিয়ে কী লিখবে, যে গভর্নর অফ বেঙ্গলকে কী করলো, গভর্নর জেনারেল অফ বেঙ্গল করে দিল, ঠিক আছে, গভর্নর করে দিল। এবং এনাকে অ্যাসিস্ট করার জন্য 4জন সদস্য রাখলো, 1 নম্বর হয়ে গেল। এই 1 নম্বরের সাথে লিখবে যে ফার্স্ট হচ্ছে কে ছিল, ওয়ারেন হেস্টিং, ঠিক আছে। আমি আর লিখলাম না, তোমরা দেখে নিও। এখানে লেগেছে ওয়ারেন হেস্টিং, ঠিক আছে, 1 নম্বর হয়ে গেল। 2 নম্বরে কী লিখবে তোমরা, যে লিখবে বলতে দেখে নাও, ইট মেড দ্য গভর্নর অফ বোম্বে অ্যান্ড মাদ্রাস প্রেসিডেন্সি সাবঅর্ডিনেট টু দ্য গভর্নর জেনারেল অফ বেঙ্গল। সে কী করলো, যে বোম্বে এবং মাদ্রাস যে প্রেসিডেন্সিটাকে গভর্নর জেনারেল অফ বেঙ্গল, এবং যে আমাদের এই যে বললাম যে একটা পদ তৈরি হয়েছে গভর্নর জেনারেল অফ বেঙ্গল, যে পদটা তৈরি হয়েছে, এই বোম্বের একজন গভর্নর ছিল, সে চালাতো এই এলাকাটাকে। মাদ্রাসের একজন গভর্নর ছিল, সেও ওই এলাকাটাকে চালাতো। এটা কী করলো, এই বোম্বে এবং মাদ্রাস যে 2জন গভর্নর ছিল, সে 2জনকে কী করলো, গভর্নর জেনারেল অফ বেঙ্গলের অধীনে নিয়ে চলে আসলো। বলো তোমরা এবার আমার অধীন থাকবে, আমি ঠিক যেভাবে বলবো তোমরা সেইভাবে চলবে, ঠিক আছে, এর বাইরে কিছু না। এবং এখানে লিখছে আনলাইক আর্লিয়ার ওয়েন 3 প্রেসিডেন্সি আর ইন্ডিপেন্ডেন্ট অফ ওয়ান অ্যানাদার। তো প্রথমে কী ছিল, এই 3টে যে প্রেসিডেন্সি ছিল এরা কি স্বাধীন ছিল, একে নিজেদের মতো চালাতো তাদের শাসন কার্য, ঠিক আছে। কিন্তু সেটা কিন্তু আর হলো না। 1773 কী হলো, ঠিক আছে, 1773 কী হলো, অধীনে নিয়ে আসলো, ঠিক আছে। এখানে লিখবে 2 নম্বরে কী লিখবে, 1773 কী হলো, মাদ্রাস এবং বেঙ্গল যে প্রেসিডেন্সি ওটা কি বাংলার বেঙ্গলের যে গভর্নর ছিল তার অধীনে নিয়ে আসলো, ঠিক আছে। এর আগে কি ছিল, ইন্ডিপেন্ডেন্ট ছিল, ঠিক আছে। এখন কিন্তু ইন্ডিপেন্ডেন্ট আর নেই, 1773 পরে সে কিন্তু ইন্ডিপেন্ডেন্ট নেই, সে এখন জেনারেল অফ বেঙ্গল মানে ওয়ারেন হেস্টিংয়ের আন্ডারে কিন্তু ওই 2টো গভর্নর চলে আসলে ওনার কথা শুনে চলতে হবে। এবার 2 নম্বর আমরা পড়ে নিয়েছি, 1 নম্বর পড়ে নিয়েছি, 1 নম্বর 2 নম্বর দুটো পড়া হয়ে গেছে। এবার আমরা 3 নম্বর পড়বো। এখানে বলতে আছে ইট প্রোভাইড ফর দ্য এস্টাবলিশ অফ সুপ্রিম কোর্ট অফ ক্যালকাটা 1774 কম্প্রিজিং 1 চিফ জাস্টিস অ্যান্ড 3 আদার চার্জ। এখানে আমরা 3 নম্বর একটা পয়েন্ট করবো। এখানে কি লিখবো, 1774 একটা কি করেছে, একটা কোর্ট গঠন করেছে, সুপ্রিম কোর্ট, ঠিক আছে। এবং এতে কজন জাজ ছিল, একজন চিফ জাস্টিস ছিল প্লাস 3জন আদার জাজ ছিল, মানে অ্যাসিস্ট করতো। এখন আমাদের যেমন সুপ্রিম কোর্টে আছে একজন যে প্রধান বিচারপতি আছে, আর বাকি যারা থাকে আরও 30 জন মতো থাকে। তো উনি হচ্ছে এই 30 জন কী ছিল, অ্যাসিস্ট করতো, বা তারা বিচারপতি ছিল কিন্তু প্রধান বিচারপতি না। এটাও ছিল একজন চিফ জাস্টিস এবং 3জন ছিল অ্যাসিস্ট করতো, মানে অ্যাকচুয়ালি তারাও বিচারপতি ছিল,
মানে ওখানে থাকতো আর কি, সুপ্রিম কোর্টে তারা জাজমেন্ট দিত আর কি, ঠিক আছে। 3 নম্বর হয়ে গেল। আমরা 4 নম্বর পড়ব। ইট প্রোভাইড দ্য সার্ভেন্ট অফ দ্য কোম্পানি ফ্রম এঙ্গেজিং ইন এনি প্রাইভেট ট্রেড অর অ্যাকসেপ্টিং প্রেজেন্ট অর ব্রাইভ ফ্রম দ্য নেটিভস। এখানে কি বলতে হচ্ছে, নিষিদ্ধ করে দিল যারা কোম্পানির মানে ছিল, মানে কাজ করতো, এমপ্লয় ছিল, তাদেরকে একটা নিষিদ্ধ করে দিল। এই অ্যাক্টে নিষিদ্ধ করলো যে তোমরা কোনো রকম প্রাইভেট ট্রেড করতে পারবে না। মানে নিজেদের কিছু জিনিস সে বিক্রি করলো বা বিদেশে পাঠালো বা অন্য কোনো জায়গায়, বা নিজেদের দেশে পাঠালো, হ্যাঁ, বা নিজেদের দেশের থেকে এনে এখানে বিক্রি করলো, সেটা করতে পারবে না। কোনো রকম এনি ট্রেড বলেছে, এনি ট্রেড সে করতে পারবে। এবং কি সে প্রেজেন্টেশন, ঘুষ, যে নেটিভ ছিল মানে জমিদার ছিল বা এখানকার যারা ক্ষমতাশালী ছিল, তাদের কাছ থেকে কোনো রকম ঘুষ উপহার নিতে পারবে না, ঠিক আছে। তো 4 নম্বর তোমরা জেনেই নিয়েছো, হ্যাঁ, কি ঘুষ, ব্রিফ, প্রেজেন্টেশন, হ্যাঁ, আর এটা নিতে পারবে না, নিষিদ্ধ, নিষিদ্ধ। আচ্ছা, ইট এক্সটেন্ড, আচ্ছা আমরা এবার 5 নম্বরটা পড়ব। ইট এক্সটেন্ড দ্য কন্ট্রোল অফ দ্য ব্রিটিশ গভর্নমেন্ট ওভার দ্য কোম্পানি বাই রিকুইরিং দ্য কোর্ট অফ ডিরেক্টর টু রিপোর্ট অন ইটস রেভিনিউ, সিভিল অ্যান্ড মিলিটারি অ্যাফেয়ার্স ইন ইন্ডিয়া। এখানে কি বলতে চাচ্ছে, যে ব্রিটিশ গভর্নমেন্ট এই অ্যাক্টের দ্বারা কী করলো, আরও শক্তিশালী হলো, স্ট্রেংথ হলো, একটু শক্তিশালী হলো এবং কন্ট্রোল করতে থাকলো কোম্পানি। যে কোর্ট অফ ডিরেক্টর ছিল, সেই কোর্ট অফ ডিরেক্টর এই রিপোর্ট পাঠাতো রেভিনিউ, সিভিল এবং মিলিটারি অ্যাফেয়ার্স, ইন্ডিয়ার যে রেভিনিউ, সিভিল মানে এখানকার যে প্রশাসনিক ব্যবস্থা কেমন চলছে, এবং মিলিটারি অ্যাফেয়ার্স, যারা সৈন্যবাহিনী তারা কেমন চলছে না চলছে। এখানকার যে একজন ছিল কোর্ট অফ ডিরেক্টর, এটা গভর্নিং বডি অফ দ্য কোম্পানির, ইনি কী করতো যে যত রকম রিপোর্ট আছে, এখানে কি হচ্ছে না হচ্ছে সব রিপোর্ট তারা কী করতো, ব্রিটিশ গভর্নমেন্টকে পাঠাতো, ঠিক আছে। তো তোমরা এই 5টা পয়েন্ট বুঝে গেলে, ঠিক আছে। এই এই 5টা পয়েন্ট তোমরা মুখস্থ করবে। দেখেছো আমার এই ছোটো পৃষ্ঠার মধ্যে দেখো এইটা হয়ে গেছে, ইন্ট্রোডাকশানটাও লিখে নিয়েছি, ইন্ট্রোডাকশানটা হয়ে গেল, শর্টে হয়ে গেল। এখানে 1773 একটাও শর্টে পড়ে দিলাম তোমাদের, খুব শর্টে, ঠিক আছে। কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তোমরা কমেন্ট করো, আমাকে জানিও, এবং যদি তোমাদেরকে ভালো লাগে একটু শেয়ারও করে দিও, লাইক এবং সাবস্ক্রাইব করে দিও, এবং কিছু কন্ট্রিবিউট যদি করতে চাও তোমরা এই ভিডিওতে, তোমরা যদি কিছু শিখে থাকতে মানে থেকে থাকো, তো কিছু কন্ট্রিবিউট করতে পারো, আমার ফোনপে বা গুগল পে নাম্বার থাকবে, সেখানে কিছু কন্ট্রিবিউট করতে পারো, যেহেতু আমি আরও উৎসাহ হয়ে আরও আগে এগিয়ে যেতে পারি তোমাদেরকে। তো নেক্সট কালকে কী পড়াবো, পিটস ইন্ডিয়া একটা পড়াবো কালকে তোমাদেরকে, ঠিক আছে। তো তোমরা আগে কমেন্ট করো, দেখি কেমন ভিউ আসে, শেয়ার হয়, লাইক পড়ে, হ্যাঁ, ঠিক আছে। তার উপর বেসিস করে আমি নেক্সট পড়াবো। তোমাদের নেক্সট হচ্ছে তোমাদের পড়াবো 1784 পিটস একটা পড়াবো, হ্যাঁ, আর 1833 চার্টার অ্যাক্ট, এই দুটো কালকে পড়িয়ে শেষ করে দেবো তোমাদেরকে, ঠিক আছে। এই অবধি আছে, এই অবধি আছে। তো এটা দুটো পড়িয়ে দেবো, তোমাদের এইটা হয়ে যাবে। দেন পরপর যা আছে আমি পড়াতে বেরিয়ে যাবো। তো ঠিক আছে, এই অবধি থাকলো। গুড নাইট, কালকে আবার দেখা হচ্ছে, পড়ো ভালো করে। গুড নাইট।